ইসরায়েলি গণহত্যার তীব্র নিন্দা জানিয়ে সহিংসতা বন্ধে আন্তর্জাতিক পদক্ষেপের জন্য জাতিসংঘে আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশে ঠেলে পাঠানো পশ্চিমবঙ্গের ৬ ভারতীয় নাগরিককে ৪ সপ্তাহের মধ্যে দেশে ফেরত নেওয়ার নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্ট। আফগানিস্তানের বাগরাম ঘাঁটি ফেরত ইস্যুতে আমেরিকার বিপক্ষে দাঁড়ালো রাশিয়া, চীন, ইরান ও পাকিস্তান। আমেরিকা মিথ্যা বলে, চুক্তি লঙ্ঘন করে, তাদের সঙ্গে চুক্তি করা অসম্ভব জানিয়ে দিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে বিশ্বের বিভিন্ন প্রান্তের সব শেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি অনন্যা চৈতি। গাজায় ইসরায়েলি গণহত্যার তীব্র নিন্দা জানিয়ে সহিংসতা বন্ধে জরুরি আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে ভাষণে তিনি এ আহ্বান জানান। এ সময় জাতিসংঘের ঐতিহাসিক সাফল্যের প্রশংসা করে বহুপাক্ষিকতা জোরদার নিশ্চিত করতে সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি। জাতিসংঘের সহযোগিতায় বাংলাদেশের দৃঢ় মানবাধিকার প্রতিশ্রুতির উপর গুরুত্বারোপ করেন প্রধান উপদেষ্টা। একই সঙ্গে বিশ্ব সম্প্রদায়কে রোহিঙ্গাদের প্রতি সমর্থন বাড়ানোর আহ্বান জানান তিনি। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বাংলাদেশি সহ মোট ১৯৬ জন বিদেশিকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। শুক্রবার রাতে দেশটির রাজধানীর চৌকিট এলাকায় পাকিস্তানের রেস্তোরাঁ ও আশেপাশে ব্যবসায়িক স্থাপনাগুলোতে এই অভিযান চালানো হয়। শনিবার দেশটির সরকারি বার্তা সংস্থা বার্নামারে এ তথ্য জানিয়েছে। অভিযানের সময় বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় বাংলাদেশ, পাকিস্তান, ইন্দোনেশিয়া, ভারত, জর্ডান, নেপাল, ফিলিপাইন ও শ্রীলঙ্কার নাগরিকদের আটক করা হয়। লাদাখে জেএনজি বিক্ষোভের পর সমাজকর্মী সোনম ওয়াংচুকের গ্রেপ্তারের ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে অভিহিত করেছেন ভারত শাসিত কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। এই ঘটনার উদ্বেগ জানিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ও পিপলস ডেমোক্রেটিক পার্টির সভাপতি মেহবুবা মুফতিও। ইন্ডিয়া ট্রিবিউনের প্রতিবেদনে জানা গেছে, মেহবুবা মুফতি এক্স পোস্টে বলেছেন, সোনম ওয়াংচুকের গ্রেপ্তার গভীরভাবে বিরক্তিকর। গেল বুধবার লাদাখের লেহ শহরে বিক্ষোভের সময় সহিংসতা উস্কে দেওয়ার অভিযোগে শুক্রবার বিকেলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। লাদাখকে রাজ্যের মর্যাদা, ষষ্ঠ তফসিলে অন্তর্ভুক্তি এবং ভঙ্গুর বাস্তুতন্ত্র রক্ষার দাবিতে ১০ সেপ্টেম্বর অনশনে যোগ দিয়েছিলেন সোনম ওয়াংচুক। ৪ সপ্তাহের মধ্যে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার ২ পরিবারের মোট ৬ সদস্যকে বাংলাদেশ থেকে ফিরিয়ে আনার নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্ট। শুক্রবার বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন। তাদের মধ্যে সোনালী বিবি নামের এক অন্তঃসত্ত্বা নারীও রয়েছেন। বাংলাদেশি নাগরিক সন্দেহে পুশব্যাক করা অন্তঃসত্ত্বা সোনালী ও তার পরিবার দিল্লির রোহিণীতে কাগজ কুড়ানো ও গৃহপরিচারিকার কাজ করতেন। গেল জুন মাসে দিল্লি পুলিশ বাংলাদেশি সন্দেহে তাদের তুলে নিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেয়। ভারতীয় সংবাদ মাধ্যম জি নিউজ এসব তথ্য জানিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা ভারতের প্রতিনিধিদের জানিয়ে দিয়েছেন, বাণিজ্য চুক্তি করতে হলে ভারতকে রাশিয়ার তেল কেনা কমাতে হবে। একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করেন ভারত, ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটো দেশগুলো রাশিয়ার তেল কেনা কমালে মস্কোর আয় কমবে। মস্কোর আয় কমলে যুদ্ধ দ্রুত শেষ হয়ে যাবে। সেজন্য ভারতের সঙ্গে বাণিজ্য আলোচনাকে রুশ তেল কেনার শর্ত সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে। উল্লেখ্য, ভারতীয় বেশ কিছু পণ্য আমদানিতে অতিরিক্ত ২৫% শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এ কারণে সব মিলিয়ে শুল্ক হয়েছে ৫০%। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করা অসম্ভব, কারণ তারা চুক্তি লঙ্ঘন করে। এক্স পোস্টে তিনি বলেন, তাদের প্রতিপক্ষ প্রতিশ্রুতি ভঙ্গ করে, মিথ্যা বলে। এমন একটি পক্ষের সঙ্গে তারা আলোচনা বা চুক্তি করতে পারেন না। খামেনি আরও বলেন, ওয়াশিংটন সুযোগ পেলে আবারও ইরানের পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালাতে পারে, ইরানের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের হত্যা করতে পারে। সম্প্রতি ইরানে পারমাণবিক চুক্তির সমর্থনে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ রাশিয়া ও চীনের প্রস্তাবিত একটি খসড়া প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। ফিলিস্তিনের উপর ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধ বন্ধে ইসরায়েলের উপর কার্যকর চাপ প্রয়োগ করতে পারেন একজনই, তিনি হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন মন্তব্য করেছেন সৌদি আরবের সাবেক গোয়েন্দা প্রধান প্রিন্স তুর্কি আল ফয়সাল। সম্প্রতি আল আরাবিয়া ইংলিশের এক প্রোগ্রামে দেওয়া সাক্ষাৎকারে প্রিন্স তুর্কি এ মন্তব্য করেন। তিনি বলেছেন, গাজায় ইসরায়েলের সামরিক অভিযান স্পষ্ট গণহত্যা। ফিলিস্তিন রাষ্ট্রকে বিভিন্ন দেশের স্বীকৃতি দেওয়াকে স্বাগত জানিয়ে তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত ফিলিস্তিনের সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষা করা।
জাতিসংঘের সাধারণ পরিষদে শুক্রবার ভাষণ দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার এ ভাষণ দক্ষিণ ইসরায়েলের গাজা সীমান্তে লাউড স্পিকারে শোনানো হয়। ভাষণ দিতে গিয়ে বিশ্ব নেতাদের চাপের মুখে পড়েন নেতানিয়াহু। তিনি মঞ্চে উঠতেই বিভিন্ন দেশের প্রতিনিধিরা গণহারে ওয়াকআউট করেন। তবে এরপরও গাজায় যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন নেতানিয়াহু। এ ভাষণের প্রতিক্রিয়ায় হামাস বলেছে নেতানিয়াহু মিথ্যা তথ্য দিয়েছেন। গাজায় ইসরায়েল পদ্ধতিগত হত্যার মাধ্যমে দখলদারি চালাচ্ছেন। ইসরায়েলি সেনাবাহিনী ফিলিস্তিনিদের উপর নজরদারিতে মাইক্রোসফটের ক্লাউড ও কৃত্রিম বুদ্ধিমত্তা পরিষেবা ব্যবহার করে। এ কারণে কিছু পরিষেবা বন্ধ করে দিয়েছে মাইক্রোসফট। বৃহস্পতিবার এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়। অধিকৃত পশ্চিম তীরে অবৈধ ইসরায়েলি বসতিতে কার্যক্রম চালানো কোম্পানিগুলোর একটি হালনাগাদ ডাটাবেস প্রকাশ করেছে জাতিসংঘ। জেনেভা থেকে প্রকাশিত এ তালিকায় এয়ারবিএনবি, বুকিং.com, মটোরোলা সলিউশনস এবং ট্রিপ অ্যাডভাইজারের মতো বিশ্বখ্যাত প্রতিষ্ঠানসহ মোট 11টি দেশের 158টি কোম্পানির নাম রয়েছে। শুক্রবার আল জাজিরা প্রকাশিত খবর অনুযায়ী এই কোম্পানিগুলোর মধ্যে বেশিরভাগই ইসরায়েল ভিত্তিক। বাকিগুলো কানাডা, চীন, ফ্রান্স, জার্মানি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, পর্তুগাল, স্পেন, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র ভিত্তিক। জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক এ প্রসঙ্গে বলেন, পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপন নীতি যুদ্ধাপরাধের শামিল। আফগানিস্তানে বাগরাম বিমান ঘাঁটি নিজেদের দাবি করে ফেরত চাইছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফেরত না দিলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুমকিও দিয়েছেন তিনি। ট্রাম্পের এ দাবি প্রত্যাখ্যান করেছে আফগান সরকার। এ কারণে দুদেশের মধ্যে চলছে উত্তেজনা। এ বিষয়ে নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের 80তম অধিবেশনের ফাঁকে বৈঠক করেছেন রাশিয়া ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আফগানিস্তান বিষয়ক চীনা রাষ্ট্রদূত এবং পাকিস্তানের একজন সিনিয়র কূটনীতিক। এ সময় আফগানিস্তান এবং ওই অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটি পুনর্স্থাপনের দৃঢ় বিরোধিতা পুনর্ব্যক্ত করা হয়েছে। শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বেইজিংয়ে এসব তথ্য জানিয়েছেন। নাইজেরিয়ার উত্তর পশ্চিমাঞ্চল জামফারা রাজ্যে একটি স্বর্ণখনি ধসে 100 জন শ্রমিক নিহত হয়েছেন। বেঁচে ফেরা শ্রমিকদের বরাত দিয়ে শুক্রবার রয়টার্স এ খবর জানিয়েছে। বৃহস্পতিবার জামফারা রাজ্যের মারু জেলার কাদাউরি এলাকার ওই স্বর্ণখনিতে ধস নামে। তখন খনির ভেতরে কয়েকশো শ্রমিক কাজ করছিলেন। ধসের পর আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী বাহিনী এবং স্থানীয় লোকজন এগিয়ে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত 13 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও অনেকের মরদেহ ধ্বংসস্তূপে চাপা আছে। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজনে। দেশ বিদেশের বিভিন্ন খবর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, 52 টিভির সঙ্গেই থাকুন। ধন্যবাদ।